সংবাদ বিরতির পর এখন কৃত্তিবাসের সমরেশ যাত্রা। জীবনানন্দের কবিতার মধ্যে দিয়ে দেখা সমরেশের প্রথম গল্প আদাব, লিখেছেন শুভঙ্কর দাস। ইতিহাস খুঁড়লেই রাশি রাশি দুঃখের খনি ভেদ করে শোনা যায় শুশ্রূষার মতো শত 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 জলঝর্ণার ধ্বনি। শেষ পর্যন্ত এই বিশ্বাস কবি জীবনানন্দের ছিল। বেলা অবেলা কালবেলা কাব্যের হে হৃদয় কবিতায় মানুষের শুভবুদ্ধির ওপর বিশ্বাস রেখে এ কথা লিখেছিলেন। কিন্তু কি আশ্চর্য, এই কাব্যের একটি কবিতায় মনুষ্য সমাজ ও সভ্যতার চূড়ান্ত স্বরূপ তিনি প্রকাশ করতে গিয়ে আবার সেই অন্ধকার ও হতাশার পায়ের কাছে নিজেকে সঁপে দিয়েছে। সেই স্বরূপ স্বর্গ সুন্দর নয়, নগ্ন নরকের মতো বিভৎস ও যন্ত্রণাময়। সেই কবিতাটার নাম 1946-47। এই কবিতাটি জীবনানন্দের মৃত্যুর পর বেলা অবেলা কালবেলাতে অন্তর্ভুক্ত হয়। তার আগে কবি সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পূর্বাশা পত্রিকায় 1946-47 কবিতাটি মুদ্রিত হয়। সময়কাল ছিল 1948 সাল, অর্থাৎ ঠিক সাম্প্রদায়িক দাঙ্গার নারকীয় ভয়াবহতার পরেই। তখন জীবনানন্দের বয়স 49। অন্যদিকে সমরেশ বসুর যখন মাত্র 22, সেই বয়সে লিখলেন আদাব গল্প, যা প্রকাশিত হলো পরিচয় পত্রিকায় সাল 1946। এটি সমরেশের প্রথম গল্প। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে সমরেশ বসুর গল্পটি জীবনানন্দের কবিতার আগে প্রকাশিত হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কোনটি আগে রচিত? কারণ প্রকাশকালের সঙ্গে রচনার সময়কাল এক নাও হতে পারে। কবিতা নাকি গল্প? আসলে কবি জীবনানন্দ নিজের কবিতার রচনা এবং প্রকাশের ব্যাপারে যথেষ্ট সাবধানী ছিলেন। তিনি একটা কবিতার রচনার মধ্যে নিজেকে সম্পূর্ণ মিশিয়ে দিতে পারতেন এবং একটি রচনাকে নিয়ে রীতিমতো ঘষা মাজার স্তরের পর স্তর পেরিয়ে কবিতাটি পাঠকের হাতে তুলে দিতেন। তাই প্রকাশকালের তারিখ দিয়ে কবিতা রচনার সময়কাল সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়। তবে এটি সত্যি, কবিতাটি 1946-47 মধ্যে রচনা করেছিলেন। নিজেই তিনি বলেছেন, কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা আর মর্মে থাকবে পরিচ্ছন্ন কাল জ্ঞান। তাই 1946-47 সময়কালের যে ক্রান্তিকাল, তার থেকে মুখ ঘুরিয়ে থাকা জীবনানন্দের মতো সংবেদনশীল কবির পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সময় ছিল গোটা বিশ্বের সাধারণ মানুষের বিপর্যস্ত জীবন প্রবাহ। ভারতবর্ষ তথা বাংলার মানুষের বেঁচে থাকাটাই এক চরম প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। তার কারণ বিদেশি শাসকের চরম অবিমৃষ্যকারী শাসন ও শোষণ, যাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছিল। ব্রিটিশ শাসকের সবচেয়ে বড় ভয় ছিল জাপানি আক্রমণ, এবং সেই আক্রমণের প্রবেশ পথ হতে পারে বাংলা ভূমি। তাই জাপানিদের হাতে যাতে কোনো রকম খাদ্যদ্রব্য না পড়ে, কোনোরূপ যানবাহন যাতে তারা না পায়, সেজন্য বাংলার চাল শস্য উধাও হলো। কৃষক মাঝি মাল্লাদের একমাত্র পরিবহন নৌকা চলাচল বন্ধ হলো। ফলে গোটা বঙ্গভূমি খাদ্যের অভাবে শ্মশানে পরিণত হলো। ফলশ্রুতিতে মনন্তর। মানুষের সৎভাই চাই শুধু ফ্যান। সেই ফ্যানের আকাল হলো। কলকাতা ঢাকার পথে পথে হাজার হাজার ক্ষুধার্ত মানুষের চিৎকার, একটু ফ্যান দাও বলে পথের ওপর লুটিয়ে পড়ল। সরকারি হিসেবে 15 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ছিল 50 লক্ষ। সালটা 1943।
অথচ এই সময়ের আগে বাংলার গ্রাম ঘর কি অভাবে অন্টনের মধ্যেও এক অপরূপ প্রশান্তির মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখত। জীবনানন্দের কবিতায় সেই অনুপম প্রশান্তির চিত্র পাচ্ছি। এইখানে নবান্নের ঘ্রাণ ওরা সেদিনও পেয়েছে, নতুন চালের রসে রৌদ্রে কত কাক, এ পাড়ার বড় মেজ পাড়ার দুলে বউদের, ডাক শাখে উড়ে এসে সুধা খেয়ে যেত। আজকের এই সব গ্রাম্য সন্ততির প্রতিপিতামহের দল হেসে খেলে ভালোবেসে অন্ধকারে জমিদারের চিরস্থায়ী ব্যবস্থাকে চড়কের গাছে তুলে ঘুমায় গিয়েছে। ওরা খুব বেশি ভালো ছিল না, তবুও আজকের মনন্তর দাঙ্গা দুঃখ নিরক্ষরতায় অন্ধ শতচ্ছিন্ন গ্রাম্য প্রাণীদের চেয়ে পৃথক আর এক স্পষ্ট জগতের অধিবাসী ছিল। কিন্তু সেই স্পষ্ট জগতের অধিবাসীরা এই যুগের কুরাশের মূঢ় বিভেদের প্রভাবে পরাজিত ও নষ্ট হতে হতে অন্ধকারে হিম হয়ে গেছে। চারিপাশে বেকারত্ব, মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের মানুষ ও তার সংসারের ভাঙন, অবক্ষয়, পতন, মেয়েদের চাকরি করতে বেরিয়ে গণিকাবৃত্তির রকম ফের, সেই সঙ্গে মজুতদার কালোবাজারি মুনাফাখোরদের একচিটিয়া আধিপত্য, তার উপর ইংরেজ শাসকের সিংহাসন টলমল হয়ে যাওয়ায় শেষ পর্যায়ে ভারতবর্ষ নামক এক অখণ্ড আলোকভূমিকে ধ্বংস করার জন্য ডিভাইডেড অ্যান্ড রুল নীতির মারাত্মক বিধ্বংসী প্রয়োগ শুরু করল। 1946 সালের 16 আগস্ট মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করলেন এবং কলকাতায় পরে তা শহরতলি হয়ে ছড়িয়ে পড়ে একের পর এক গায়ে মফস্বল এলাকায়। পাকিস্তান আদায়ের জন্য এই দাঙ্গাকে অধিকারের রাজনৈতিক কুটোচাল মিশিয়ে মানুষকে মানুষের বিরুদ্ধে খেপিয়ে তোলা হলো। দাঙ্গার দিনকে নাম দেওয়া হলো ডিরেক্ট অ্যাকশন ডে। এই 16 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত চলে সাম্প্রতিক দাঙ্গা। শুধু কলকাতার খবর এই, সরকারি হিসাব মতে এই দাঙ্গায় 4000 লোক নিহত ও 1 লক্ষ আহত হয়। প্রায় 2000-এর বেশি নারীকে ধর্ষণ করা হয়। নারী নিগ্রহ বা শ্লীলতাহানির সংখ্যা জানা যায় না। দিন রাত কিছু কিছু বিচ্ছিন্ন হত্যার ঘটনা ছাড়া 22 তারিখের পর কলকাতার পরিস্থিতি শান্ত হয়, কিন্তু সেই হিংসার রেশ গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এ যেন কবি ইয়েটসের দ্য সেকেন্ড কামিং কবিতায় ফুটে ওঠা সংকটকাল। Things fall apart, the center cannot hold. Mere anarchy is loose upon the world. The blood-dimmed tide is loose and everywhere. The ceremony of innocence is drowned. ফলে দাঙ্গার প্রভাব দেশের যে কোনো প্রান্তেই যে থাকুক না কেন তার উপর মারাত্মক প্রভাব পড়েছিল। কথা সাহিত্যিক সমরেশ বসুর কি জীবনযাপনে আর কি কল্পনার জগতে সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাব কতখানি পড়েছিল, আদাব গল্পটি পড়লে বোঝা যায়। সমরেশ বসুর সৃজনশীলতা ছিল একেবারে সূচনা পর্বের এই ধরনের বিষয় নিয়ে গল্প লিখেছে। তার হাতে রয়ে বসে গল্পের অভিমুখ নির্মাণ করার মতো সময় বা নির্মাণ অভিজ্ঞতা কোনোটাই ছিল না। সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাব যেমন দেখেছে, সেই নিজস্ব অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করে গল্প রচনা করেছে। সমরেশ বসু স্কুলে 8ম শ্রেণীতে অকৃতকার্য হওয়ার দরুন বাড়ি থেকে নির্বাসিত হন। ঢাকার বুড়িগঙ্গা ছেড়ে চলে আসেন নৈহাটিতে। সেখানে একটি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এবং এখানেও পরীক্ষায় অকৃতকার্য হন। ফলে নৈহাটি ছেড়ে আবার বুড়িগঙ্গায় ফিরে যান। ঢাকায় একটি কাপড়ের মিলে শিক্ষানবিশের কাজ পান। বেশি দিন সেই কাজে যুক্ত হতে পারেননি।
এই সময় নাটক আর গান নিয়ে নিজেকে ব্যস্ত রাখতেন। 15 বছর বয়সে ঢাকা ছেড়ে নৈহাটিতে চলে আসেন। বন্ধুর পিতৃগৃহে থাকা বিবাহিতা দিদি গৌরী দেবীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। 18 বছর বয়সে বিবাহ করেন গৌরী দেবীকে। তখন গৌরী দেবীর বয়স 22। নৈহাটির একটি পোলট্রি ফার্মের ডিম ও আনাজপাতি সাপ্লাই করে সংসার চালান। ফলে সমরেশ বসু পাঠপ্রবাহের ধারায় জীবনানন্দের কবিতা একনিষ্ঠভাবে পাঠ করেছিলেন কিনা সন্দেহ আছে। কারণ জীবনানন্দের কবি পরিচিতি বা কাব্যিক প্রভাব তার মৃত্যুর আগে হেমন্তের শুকনো পাতার মতো হলুদ ছিল। আবার কলকাতায় বসবাস করে জীবনানন্দের পক্ষে সমরেশ বসুর গল্পটিও পাঠ করা কঠিন। পরিচয় পত্রিকায় প্রকাশিত হলেও বলা যেতে পারে একেবারে সবসময় প্রবীণ এবং নবীন দুই স্রষ্টা সাম্প্রদায়িক দাঙ্গার সামাজিক চালচিত্র অঙ্কন করেছেন, একজন কবিতায় অপরজন গল্পে। জীবনানন্দের 1946-47 কবিতাটি শুরু হয়েছে এইভাবে: দিনের আলোর ওই চারিদিকে মানুষের অস্পষ্ট ব্যস্ততা, পথে ঘাটে ট্রাক চামলাইনে ফুটপাতে, কোথাও পরের বাড়ি এক্ষুনি নিলেম হবে মনে হয়, জলের মতন দামে সকলকে ফাঁকি দিয়ে স্বর্গে পৌঁছবে, সকলের আগে সকলেই তাই। অন্যদিকে সমরেশ বসুর গল্পের সূচনা এই রকম: রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে। হিন্দু মুসলমানের মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরা গোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। অর্থাৎ সময় প্রেক্ষাপট এই দুই রচনায় প্রধান হয়ে ধরা দিয়েছে। কবিতার অবয়বকে গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করলে এই রকম একটা পরিবেশ তৈরি হতে পারে। সবচেয়ে আশ্চর্য, কবিতা ও গল্পের শুরুতে সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তুলে ধরা হয়েছে, অথচ দুজনেই নিজের সৃষ্টি নিয়ে দুপ্রান্তে অবস্থান করছেন। জীবনানন্দ কবিতার মধ্যে সবসময় ও অতীত জীবনের একটি তুলনা টেনে এনেছেন। সাম্প্রদায়িক দাঙ্গার আগে মানুষজনের বেঁচে থাকা আর সাম্প্রদায়িক দাঙ্গার পরে মানুষজনের মরতে মরতে বেঁচে থাকার কথা দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন এবং তাতে আরও দেখিয়েছেন সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাবে যে ভয়ঙ্কর সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। সমরেশের গল্পের মূল দুই চরিত্র নিতান্ত সাধারণ মানুষ। একজন হিন্দু সুতাকলের মজুর, অন্যজন মুসলিম মাঝি। তাদের সমস্যা এই, তারা কেউ দাঙ্গাজনিত কারণে বাড়ি ফিরতে পারছে না। এর ফলে পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে। তাদের কাছে ফিরে সংসার মুখের চিরপুরাতন আশ্রয় ফেরার কাতর ফিরতে পারছে না। এর ফলে পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে। তাদের কাছে ফিরে সংসার মুখের চিরপুরাতন আশ্রয় ফেরার কাতর চেষ্টা করে যাচ্ছে। দুজনের এক উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত ঘরে ফেরার লড়াই, সেটাই একমাত্র বেঁচে থাকার ভিত্তি। জীবনানন্দ কবিতায় ঠিক এই কথাটি প্রতিধ্বনিত করেছে। কোনো অজ্ঞানের পথে পায়চারি করা শান্ত মানুষের হৃদয়ের পথে ছাড়া মৃতেরা কোথাও নেই বলে মনে হয়। তাহলে মৃত্যুর আগে আলো অন্য আকাশ নারীকে কিছুটা সুস্থিরভাবে পেলে ভালো হতো। কিন্তু তারা কেউ কোনো কিছু সুস্থির ও সুন্দরভাবে পায়নি, কারণ সাম্প্রদায়িক দাঙ্গার কারণ ও উদ্দেশ্য তাদের কাছে পরিষ্কার নয়। ধুরন্ধর চতুর রাজনৈতিক চক্রের মধ্যে সাধারণ মানুষ অন্ধের মতো সেই বিভেদের আগুনে ঝাঁপিয়ে পড়েছে। অবশ্যই সকলে নয়, কিন্তু নগর যখন পড়ে দেবালয় কি রক্ষা পায়? বেশিরভাগ সাধারণ মানুষ এই যুদ্ধ বা ধ্বংস চায় না।
কিন্তু তাদের চাওয়া বা না চাওয়ার কোনো মূল্য নেই। সব কিছু হারিয়ে মানুষের যেন অন্ধকারের দিকে যাত্রা। ভিটে ছাড়া মানুষ চলে যেতে চায় নতুন কোনো শান্তির পথে, যেখানে মানুষের মধ্যে হিন্দু মুসলিম বলে বিভাজন হয়তো থাকবে, কিন্তু মনুষ্যত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকবে না। কিন্তু মানুষের মধ্যে জমে থাকা সন্দেহ, অবিশ্বাস আর অসহিষ্ণুতার পারদ এমনভাবে উচ্চগ্রাম হয়েছে যে গ্রামের পর গ্রাম সুকেশী অন্ধকারে ডুবে যায়। জীবনানন্দ তাই প্রশ্ন তোলেন, যদি ডাকি রক্তের নদীর থেকে কল্লোলিত হয়ে বলে যাবে কাছে এসে, ইয়াসিন আমি, হানিফ মোহাম্মদ, মকবুল করিম আজিজ, আর তুমি? এই প্রশ্নের বেদন সুর সমরেশের গল্পের ভেতরেও আমরা দেখতে পাই। ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী নিস্পন্দ নিশ্চল, স্থির চারটে চোখের দৃষ্টি ভয় সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। এবার দুজনের মনেই একটাই প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। মানুষের মধ্যে যখন মনুষ্যত্ববোধের ঊর্ধ্বে ধর্ম জাতপাতের মানদণ্ড বৃহৎ হয়ে দাঁড়ায়, তখন সেই দণ্ড মৃত্যুদণ্ড হয়ে দাঁড়ায়। ডাস্টবিনের দুপাশে দুজন মানুষ শুধুমাত্র পরিচয় সংকটের জন্য একে অপরের সামনে আসতে পারছে না, একে অপরকে নিদারুণ যন্ত্রণায় ভয় পাচ্ছে। সেই ভয় হলো মৃত্যু, হত্যা হয়ে যাওয়ার ভয়, মরে যাওয়ার ভয়। জীবনানন্দ সরাসরি কবিতায় বলে উঠেছে, মানুষ মেরেছি আমি, তার রক্তে আমার শরীর ভরে গেছে। পৃথিবীর পথে এই নিহত ভ্রাতার ভাই আমি, আমাকে সে কনিষ্ঠের মতো জেনে তবু হৃদয় কঠিন হয়ে বধ করে গেল। হিন্দু মুসলিম দুই আলাদা সম্প্রদায়ের মধ্যে সংস্কার আচারের পার্থক্য থাকলেও তাদের মধ্যে একটা অদৃশ্য ভ্রাতৃত্ববোধ সবসময় কাজ করে গেছে বলে ভারতবর্ষীয় সমাজ এত বাধা বিপত্তি, এত শাসক শোষণের, এত যুদ্ধক্ষয়ের পর টিকে আছে। এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই অমোঘ বার্তা বিদ্রোহী কবি জনে জনে গলা চিরে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আগুন লাগার সময় এই বাণী ঝর্ণা মানুষের বুকের মধ্যে গিয়ে শীতল শান্ত করতে পারেনি। সমরেশ বসু এই ভাবনাটিকে কি অসাধারণভাবে ব্যক্ত করেছেন গল্পে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও, কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? না তারাই থাকবে বেঁচে? অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে শুধু বেঁচে থাকাটাই প্রধান চাহিদা। দাঙ্গায় শুধু হিন্দু মুসলিম মরে না, মানুষ মরে যায়, মানুষের স্বাদের সংসার মরে যায় এবং ভবিষ্যৎ প্রজন্মের আকাশ বাতাস মরে যায়। কিন্তু এই সমস্যা থেকে উত্তরণের পথ কোথায়? মানুষ কিভাবে এই রকম ইতর প্রাণীর মতো মুখ বুজে সবকিছু হারিয়ে মৃত্যুর অন্ধকারে মুখ গুঁজে মরে পড়ে থাকবে? কারণ সাধারণ মানুষ তো এই সব কংগ্রেস, মুসলিম লীগ, ক্ষমতার হস্তান্তর, ধর্মের নামে বিভাজন চায় না, বোঝেও না। তাহলে এই চোরাবালি কে সরাবে? এই বিভেদের দেয়াল কে ভেঙে ফেলবে? জীবনানন্দ কবিত্ব কলার দার্শনিকতায় অমোঘ সত্যি উচ্চারণ করেছেন এইভাবে, সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, সৃষ্টির মনের কথা আমাদেরই আন্তরিকতাতে, আমাদেরই সন্দেহের ছায়াপাত টেনে এনে ব্যথা,
ব্যথা খুঁজে আনা, প্রকৃতির পাহাড়ে পাথরে সমুচ্ছল ঝর্ণার জল দেখে তারপর হৃদয়ে তাকিয়ে দেখেছি প্রথম জল নিহত প্রাণীর রক্তে লাল হয়ে আছে বলে বাঘ হরিণের পিছু আজও ধায়। এ হলো প্রাণী সভ্যতার বিবর্তনের ও পতনের শেষ কথা। সত্যি তো, অমৃতের পুত্রকন্যা মানুষকে সম্বোধিত করে প্রাচীন মুনি ঋষিরা কত উচ্চে স্থাপন করেছেন মনুষ্যত্বকে, কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে আদিম প্রবৃত্তি। হিংসা ও আক্রমণের বাইরে গিয়ে নিজেকেই শান্ত ও সুন্দরের সপক্ষে স্থির রাখা মানুষের পক্ষে অসম্ভব। তাই জীবনানন্দ প্রথম জলের নিহত প্রাণীর রক্তের কথা উল্লেখ করেছে। সেই সঙ্গে তিনি এও ব্যক্ত করেছেন স্রষ্টাও নির্দোষ নয়, কারণ সৃষ্টির মধ্যে রয়েছে ধ্বংসের মারাত্মক বীজ প্রবাহ। ফলে এই দার্শনিকতার মধ্যে জারিত হলে মনুষ্য সভ্যতার ভবিষ্যৎ নিয়ে একটা পারস্পরিক দ্বন্দ্বের অবসান ঘটে। অন্যদিকে সমরেশ এত সব দার্শনিকতার ধার ধারেনি, কোনরূপ মনুষ্য জীবনবোধ বিশ্লেষণ করার চেষ্টা করেননি। তিনি চাঁচা ছোলা ভাষায় মানুষের দুঃখ কষ্টের কারণ উল্লেখ করেছেন এবং যা পাঠকের হৃদয়কে সরাসরি বিদ্ধ করে। মাঝি একটু কটূক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইয়া হইব কি? তোমাগো দুগা লোক মরব, আমাগো দুগা মরব, তাতে দেশের কি উপকারটা হইব? মানুষ না আমরা জ্যান কুত্তার বাচ্চা হইয়া গেছি, নইলে কেমন কামড়ি লাগে ক্যাম বায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটুর দুটিকে জড়িয়ে ধরে। কবিতা ও গল্পেরই ফারাক স্থূল হলেও একটা অমীমাংসিত কাতর জিজ্ঞাসা কিন্তু সমরেশের গল্পের চরিত্রের সংলাপে ফুটে উঠেছে। কেন এই মৃত্যু বা ধ্বংস তারা বোঝার চেষ্টা করেও যে বুঝে উঠতে পারছে না, তার একটা চাপা দগদগে কষ্ট প্রকাশিত হয়েছে। জীবনানন্দ তার বিখ্যাত কবিতা সুচেতনাতে এই কথা লিখেছিলেন, পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কবির এই বিশ্বাস 1946-47 কবিতাতেও প্রকাশিত হয়েছে। মানুষের আবেগ ও প্রেমকে কবি বিশেষ মর্যাদা দিয়েছে। তিনি রক্তপাত, ভ্রাতার মৃত্যু, প্রিয়জনের বিচ্ছেদ, সমাজের চরম অবক্ষয় আর সূক্ষ্ম অনুভূতির মরণ দেখেও লিখতে পেরেছেন। শুধু শব্দহীন, মৃত্যুহীন অন্ধকার ঘিরে রাখে সব অপরাধ, ক্লান্তি, ভয়, ভুল, পাপ। বিতকাম হয় যাতে এ জীবন ধীরে ধীরে বিতশক হয়ে স্নিগ্ধতা হৃদয়ে জাগে। কিন্তু সমরেশ এইভাবে তার গল্প শেষ করেননি। তিনি ছোট ছোট মানুষের ছোট ছোট আশার মৃত্যু দেখিয়ে বুঝিয়েছেন, দাঙ্গা হোক, সমাজ নষ্ট হোক বা রাষ্ট্র কুরাষ্ট্রে পরিণত হোক, সাধারণ মানুষের জীবন জিজ্ঞাসা অতি সহজ ও সরল। তাদের কাছে দিনের শেষে গৃহে ফিরে যাওয়াই সহস্র যুদ্ধ জয়ের সমান। ধ্যান, জ্ঞান, প্রেম উপন্যাসে সমরেশ জানিয়েছিলেন, মানুষ ছাড়া গতি নেই, বিশ্বাস অবিশ্বাস তো দূরের কথা, মানুষই সবার ওপরে। মানুষকে নিয়েই মানুষের সাধন, ভজন, পূজা পাঠ, যা কিছু বিভাগ মানুষকে নিয়ে। তাই গল্পে মানুষের স্বার্থপরতা, জিঘাংসা, দুঃখ, প্রতিশোধ আর অত্যাচারের কথা ফুটে উঠলেও শেষ পর্যন্ত বড় হয়ে উঠছে সেই সুতাকলের মজুর ও মাঝির ঘরে ফিরে যাওয়ার আন্তরিক চেষ্টা। ইয়াসিন, হানিফ, মোহাম্মদ, গগন, বিপিন, শশী এরা পরিচয় হিন্দু না মুসলিম, এই প্রশ্নের অনেক ওপরে একটাই প্রশ্ন, তারা নিজেদের ঘরে ফিরতে পেরেছে কিনা। সে ঘর কেমন তার অমোঘ আকর্ষণ, সেই কথাই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় তুলে ধরেছেন। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে,
কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কেউ এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ছোট্ট ফুলের লাউ মাচাটির পাশে গিয়ে ভিটেমাটির গন্ধ নেওয়াটা এবং শিকড়ের চেতনায় ঘুরে দাঁড়ানোটাই সত্যিকারের জয়লাভ। কারণ হিন্দু মুসলিমের ওপরে মানুষ হয়ে বেঁচে থাকার যে আনন্দ, তা মরে গেলে সত্যি হবে কি করে? সমরেশ বসু এসব বোঝেন, তবুও রক্ত ভেজা মাটির ওপর দাঁড়িয়ে অতি বাস্তব চিত্র অঙ্কন করেছেন। হত্যা, খুন, জখম আর পুলিশ মিলিটারি তাণ্ডবের মধ্যে দুই ভীত সন্ত্রস্ত অসহায় মানুষ ঘরে ফেরার চেষ্টা করে। তারা কেউ কারো শত্রু নয়, তারা চায় বউ বাচ্চা নিয়ে কোনো রকমে বেঁচে থাকতে। কাল ঈদের পরব, তাই মুসলমান মাঝিকে ঘরে ফিরতেই হবে। সে সাবধানে এগোতে থাকে, ঠিক তখনই পুলিশের গুলি খেয়ে সে লুটিয়ে পড়ে। সে হিন্দু মজুরের উদ্দেশ্য বলে, পারলাম না ভাই, আমার চাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। এই সকরুণ আর্তনাদ পাঠকের কানে এসে পৌঁছায়। তাতে কোনো হিন্দু বা মুসলিম নেই, শুধু এক মানুষের কণ্ঠ মিশে আছে, যার পরিচয় শুরু মানুষ দিয়ে আর পরিচয় শেষ মানুষ দিয়ে, যা জীবনানন্দের 1946-47 কবিতায় জাগ্রত হয়েছে এইভাবে। তবুও মানুষ অন্ধ দুর্দশার থেকে স্নিগ্ধ আধারের দিকে, অন্ধকার হতে তার নবীন গ্রাম উৎসবের পানে যে অনবনমনে চলেছে আজও। এই শেষে আজও শব্দের মধ্যেও সেই সমরিষীয় তীব্র আর্তনাদ মিশে আছে এবং থাকবে। কারণ মানুষ এখনো পর্যন্ত মানুষকে শুধু মানুষ না ভেবে হিন্দু আর মুসলিম ভেবে তুষের আগুনে একে অপরের গা সেঁকে নিচ্ছে। যতদিন এই সাম্প্রদায়িক মনোভাব পাথরের মতো প্রতিটি বুকে চেপে বসে থাকবে, ততদিন আমাদের জীবনানন্দ ও সমরেশের এই সৃষ্টির কাছে হাঁটু ভেঙে বসে থাকতে হবে, শান্তি আর এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার জন্য।